আমরা এভাবে আমার বোনটারে কষ্ট দিয়ে মারছে বলার মতো আমাদের আমি সবার কাছে বিচার চাই, সরকারের কাছে আমি বিচার চাই যাতে আমার বোনের সঠিক বিচার পাই। বিচার চাই এটাই ভাই, আমি বলার মতো আমাদের ভাষা নাই ভাই। আমাদের সাথে এরা প্রতারণা করছে, কালকে এরা পাই নাই, এরা আমাদের বাড়ির ঠিকানা দিয়ে এরা তো চলে গেছে। আজ পর্যন্ত, কালকে থেকে আজ পর্যন্ত একটা লোকেরও আমরা পাই নাই। আমরা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই, সরকারের কাছে বিচার চাই। আমরা এতিম, আমাদের বাপ নাই, 17-18 বছর হয়েছে আমাদের বাপ মারা গেছে। আমরা দুর্বল অসহায় মানুষ আপনাদের দ্বার প্রান্তে আসছি। আমরা যেন বর্তমান সরকারের কাছ থেকে এই ন্যায় বিচার পাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেয়। দীর্ঘদিন যাবতেই তার হাজব্যান্ড তাকে যৌতুকের জন্য বা বিভিন্ন টাকার জন্য তাকে নির্যাতন করে আসছে। তো আমরা পারিবারিকভাবে আমার শালিকে বা ওর হাজব্যান্ডকেও আমরা বুঝাই এরকম 4 থেকে 5 বার আমরা বুঝাইয়া তাকে পাঠাইছি। তো ঈদের আগেও এরকম তাকে মারধর করছে তার ছেলের মা এবং ছেলের বোন, ছেলে সবাই মিলে। তো সে রাগ করে আমাদের বাসায় চলে গেছে ঢাকাতে। তো আমরা আবার তাকে বুঝাইয়া ওই বুড়ারচরে আমরা পাঠাইছি, ময়মনসিংহে পাঠাইছি। তো আমাদের একটা দাবি যে আমার বোনটা এইভাবে অজরে চলে গেল, এর জন্য একটা সঠিক তদন্ত করে যেন গভর্নমেন্ট এটা একটা বিচার কার্য পরিচালনা করে, এটাই হচ্ছে আমার। বোনের হাজব্যান্ড আবার বলছে যে তাদের বিরুদ্ধে মামলা দেবে, তখন তারা এই হাসপাতালে রেখে তারা চলে যায়। আমাদের প্রতিদিন যে ডিউটিরত অফিসার থাকে উনি হাসপাতাল এবং হাসপাতালের যে আমাদের ক্যাম্প আছে ইনচার্জ সহ সেখানে যায়। আমাদের ওসি তদন্ত সবাই এই বিষয়টাকে রেসপন্স করার পরে ডেড বডি আমরা ময়নাতদন্তের ব্যবস্থা করি। মর্গে নিয়ে পুলিশের সমস্ত আনুষঙ্গিক সুরতাল রিপোর্ট সহ সব কিছু করে যে এই ঘটনার সাথে কে জড়িত, তো সেটার প্রাথমিক একটা ক্লু আমরা যেখানে ওখান থেকে পাওয়ার পরে আমাদের গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে বিশ্লেষণ এবং ওই আশেপাশের লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় একবার নিরবিচ্ছিন্নভাবে আমরা সেই দিন থেকেই ওই রাত্র থেকেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে থাকি। কিন্তু যাকে আমরা সন্দেহ করছিলাম বা সাসপেক্ট, এই সাসপেক্টের বিভিন্ন জায়গায় তার অবস্থান পরিবর্তন, আত্মগোপন থাকার যে কৌশল, এই বিভিন্ন কারণে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, নিরলস পরিশ্রম করতে হয়েছে। সর্বশেষ গতকালকে আমরা রাত্রে আনুমানিক 10টার দিকে বা 10:30টার দিকে পটিয়া থানাধীন এলাকা থেকে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে সুজন বড়ুয়া, রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া। তো এই তেজপ্রিয় বড়ুয়া যে ঘটনার শিকার, যে ভিকটিম ছিল এই অ্যানি বড়ুয়া, এবং অ্যানি বড়ুয়ার হচ্ছে চাস্তো দেবর। তার মানে অ্যানি বড়ুয়ার হচ্ছে যে হাজব্যান্ড আছে যে সুজন বড়ুয়া, এই সুজন বড়ুয়া হচ্ছে একজন সিকিউরিটি গার্ডের চাকরি করে। এই সিকিউরিটি গার্ডের সে মূলত চট্টগ্রামেই থাকে, শহরে থাকে, মাঝে মাঝে বাসায় যায়। তো সেদিন কিন্তু সে ওখানে ছিল না। তো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল এবং কি কারণে সে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝতে পেরেছি যে তার সাথে এই সুজন বড়ুয়ার সাথে টাকা পয়সার লেনদেন ছিল। বিশেষ করে সে অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে 1,17,000 টাকা সে ধার নেয় এই শর্তে যে সে প্রতি মাসে এটার সুদসহ টাকা কিস্তি আকারে পরিশোধ করবে। তো এটার জন্য একটা স্ট্যাম্প লিখিত আকারে ছিল, যে স্ট্যাম্পটা সংরক্ষিত ছিল সুজন বড়ুয়ার কাছে। তো এই স্ট্যাম্পের কারণে সে মাসে মাসে এটা দিয়েও আসতেছে, কিন্তু মাঝখানে সে আসলে বিভিন্ন কারণে হয়তো বা সে খুব বেশি এটা রেগুলার দিতে পারতেছিল না। এটা নিয়ে তাদের মধ্যে একটা আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। এবং বিশেষ করে যে এই আমাদের ভিকটিম এই ঘটনার অ্যানি বড়ুয়ার সাথে এটা সম্পর্কের অবনতি ঘটে এবং সে
নিজে নিজে প্ল্যান করতে থাকে যে এই টাকাটা কিভাবে মানে না দেওয়া লাগে। তো এইটারই উপর ভিত্তি করে সে কিন্তু করে কি, ওই যে তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, তো এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকাটা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। তো এই স্ট্যাম্প নেওয়ার জন্য সে কিন্তু মোটামুটি রাত্রে 10টা সাড়ে 10:15টার দিকে সে ওই এলাকা, ওই তার বাড়ির একেবারে পিছনের দিকে ওই দিকে তো একটু ঝোপ জঙ্গল আছে, মানে বসতি বাড়ি নাই, বসতি বাড়ির সামনের দিকে পিছনে গিয়ে যে একটা দরজা আছে, দরজার ওখানে সে অবস্থান করতে থাকে, ওত পেতে থাকে আর কি। তো একটা পর্যায়ে হয়তোবা 11:15টার দিকে এই ভিকটিম এনি বড়ুয়া ওই দরজাটা খুলে বাহিরে হয়তোবা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া, এই প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে রুমে ঘরে, তখন সে দৌড়ে কাছে যায়। তখনই কিন্তু এই যে এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। এই চাকু মারলে যেটা হয় তাৎক্ষণিকভাবে হয়তো বা সেই চাকুটা মেরে ওখান থেকে ভিকটিমের কাছে যে মোবাইলটা ছিল এই মোবাইলটা নিয়ে ওখান থেকে পালায় যাওয়ার সময় পিছনের যে এই জঙ্গল বা খালের মতো ছিল, এই খালে এই চাকুটা ফেলে দেয়, কিন্তু মোবাইলটা তার সাথেই ছিল। তো পরবর্তীতে আমরা তো যেটা দেখতে পেলাম যে ওইখানে দুইজনই মৃত্যুবরণ করে। তো এরপরে যেটা আমরা তাকে ধরার জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করি, আমরা তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত বিদ্যা অনুসরণ করে তাকে প্রথমে চন্দনাইশ বা বিভিন্ন এলাকা সে ঘুরতে একটা পর্যায়ে আমরা পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো তার কাছ থেকে আমরা নিরুপায়, আমরা কোথায় যাব? তাই ওখান থেকে বের করে দিলে যদি সরকার নিতে চায় নিয়ে যাক, আমাদের বাচ্চা অন্য জায়গায় শিফট করে দেখ, ঠিক আছে, অন্য জায়গায় করতেছি, কোনো জায়গায় এনওসি খালি নেই। আমাদের দাবি হচ্ছে একটাই, 8 দিন হাসপাতালে চিকিৎসা করতে চাই। ওখান থেকে আমাদের বলছে যে আপনারা বের হয়ে যান। আমরা এখন কোথায় যাব? আমরা কোথাও সিট পাইতেছি না, ঠিক আছে, অন্য জায়গায় করতেছি, কোনো জায়গায় এনওসি খালি নেই। আমাদের বাচ্চা হয়েছে খুব ছোট, টুইন বেবি ছিল, একজন মারা গেছে ভাই, আমরা এমনি তো মরা। তারপরে হলো কি একটা আছে 6 মাস 6 দিন, ওর অক্সিজেন পরানো, ঠিক আছে। এখন আমরা এই মুহূর্তে কই যাব? আমাদের হচ্ছে গিয়ে একটাই দাবি, স্বাস্থ্যমন্ত্রী আমরা অনেকজন আসছি, অনেক ক্রিটিক্যাল বাচ্চা আছে, তাদের অক্সিজেন ছাড়া 1 সেকেন্ডও চলতে পারে না, নামতে হয়তো আল্লাহ পাক নিয়ে যাবে। তো আমরা ওটা চাই না, আমাদের বাচ্চা এখানে থাকুক, আমরা চাই এটা সরকার অনুমতি দেখ, যে কদিন আমার বাচ্চা অসুস্থ থাকে আমরা সবাই একদিন যে এখানে থাকে, ঠিক আছে, আমরা চাই এখানে চিকিৎসা করার জন্য সরকার অনুমতি দেখ। আমরা যে কদিন অসুস্থ থাকে সেই কদিন আর কি। আমরা অনেক লোক আছি ভাই, এনআইসিতে, লাইফ সাপোর্টে। হাসপাতাল পক্ষ বলছে যে আমাদের তো 2 দিন আগে না করে দিছে, যে আপনারা গতকালকে রাত্রে না করে দিচ্ছে, আমরা তখন অবৈধ, আমরা সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতে চাই না। কিন্তু এখন আমরা নিরুপায়, আমরা কোথায় যাব? তাই ওখান থেকে বের করে দিলে যদি সরকার নিতে চায় নিয়ে যাক, আমাদের বাচ্চা অন্য জায়গায় শিফট করে দেখ, কোথাও এনওসি খালি আছে। এরা যারা যেখানে বলছিল ওখানে নিচ্ছে, ওখানে কোথাও সিট খালি নাই, ঠিক আছে ভাই। আমাদের বাচ্চা খুবই ছোট, এখন আমরা এই বাচ্চা নিয়ে কই যাব? অক্সিজেন ছাড়া 1 সেকেন্ডও চলতে পারে না। তাই আমরা চাই